আজ আমি বল নিয়ে আলোচনা করব। এবার বল নিয়ে আলোচনার ক্ষেত্রে বলের থেকেও গুরুত্বপূর্ণ রাশি আছে, যে রাশিটাকে আমরা বলছি ভরবেগ, যাকে আমরা বলি মোমেন্টাম। তাহলে আমরা প্রথমে ভরবেগ নিয়ে আলোচনা করবো, যে ভরবেগটা কি বোঝাচ্ছে। আমি যদি বলি ভরবেগ, এই ভরবেগ রাশিটা হচ্ছে কোন বস্তুর গতীয় অবস্থার পরিমাণ। ভরবেগ হচ্ছে কোন বস্তুর গতীয় অবস্থার পরিমাণ। এখন প্রশ্ন হচ্ছে গতীয় অবস্থা বলতে কি বোঝাচ্ছে। ধরে নাও একটা বস্তু আছে, যে বস্তুটার ভর হচ্ছে m1 এবং অপর একটা বস্তু আছে যার ভর m2। এক্ষেত্রে m1 এর থেকে m2 এর মানটা বড়। এবার এই দুটো বস্তু দিয়েই আমরা সমান বেগ v সহ কোন একটা অন্য বস্তুকে আঘাত করলাম। তাহলে প্রথম বস্তু যার ভর m1 এবং যার বেগ v, সেই বস্তু দিয়ে যখন একটা বস্তুকে আঘাত করলাম, সে একটা আঘাত ছিল। এবং একইভাবে m2 মানের বস্তুকেও v বেগে যখন গতিশীল করলাম, সেও একটা বস্তুকে আঘাত ছিল। তাহলে এই যে দুটো আঘাত হলো, তার মধ্যে কোন আঘাতটা বেশি তীব্রতর, মানে কোন আঘাতের ক্ষেত্রে যে বস্তু আঘাতপ্রাপ্ত তার ক্ষেত্রে বেশি প্রতিক্রিয়া সৃষ্টি হবে বা তার উপরে ফলাফলটা বেশি হবে, সেটা যদি দেখা যায় তাহলে আমরা বলতে পারবো যে m2 ভরের প্রভাবটা এই ক্ষেত্রে বেশি হবে। তার মানে আমরা বলতে পারছি যে একটা স্থির বস্তুকে, কোনো একটা গতিশীল বস্তু যখন আঘাত করছে, যার ভর বেশি তার প্রভাবটা বেশি, যদি বেগটা সমান হয়। আমি যদি অন্যভাবে দেখি, যে আমার কাছে দুটো বস্তু আছে যাদের ভর সমান, দুজনেরই ভর m, একজনের বেগ v1, একজনের বেগ v2। এখানটা আমরা ধরে নিলাম যে v1 টা গ্রেটার দেন v2। এবার তাহলে কি বলতে পারি, প্রথম বস্তু যখন আঘাত করবে তার ক্ষেত্রে যে প্রভাবটা হবে, দ্বিতীয় বস্তুর ক্ষেত্রে কিন্তু প্রভাবটা কম হবে, কারণ দুজনের ভর সমান, কিন্তু বেগ কিন্তু এই বস্তুটার, অর্থাৎ প্রথম বস্তুটা যার বেগ v1, সেই বেগটা বেশি। তাহলে আমরা কি দেখতে পেলাম, যে যখন কোনো একটা বস্তু দ্বারা, আমাদের তৃতীয় ছবিতে বলছি, কোনো একটা বস্তু আছে, সেই বস্তু দ্বারা অপর কোনো বস্তুকে যদি আঘাত করি, তাহলে এই বস্তুটা প্রথম বস্তু দ্বারা যে আঘাত পাবে, সেই আঘাতের তীব্রতা নির্ভর করতে পারে তার ভরের উপরে এবং নির্ভর করতে পারে তার বেগের উপরে। এবং যদি ভর বেশি হয়, আঘাতের তীব্রতা বেশি হবে, বেগ বেশি হলেও তার আঘাতের তীব্রতা বেশি হবে। তাহলে আমরা বলতেই পারি আঘাতের তীব্রতা প্রপোর্শনাল টু ভর, আঘাতের তীব্রতা প্রপোর্শনাল টু বেগ। তাহলে আঘাতের তীব্রতা প্রপোর্শনাল টু ভর ইনটু বেগ। তাহলে এই যে ভর ইনটু বেগ বলে যে রাশিটা, তাকে আমরা বলছি ভরবেগ। ভরবেগকে আমরা p দ্বারা প্রকাশ করছি, p ইকুয়াল টু ভর ইনটু বেগ, মানে m। আমি একটা উদাহরণ দিচ্ছি। আমাদের এই ধরনের একটা রাইফেল আছে, সেই রাইফেলের ভর হচ্ছে ক্যাপিটাল M এবং রাইফেলের মধ্যে থাকা বুলেটের ভর হচ্ছে স্মল m। তাহলে এই ক্ষেত্রে আমরা দেখেছি রাইফেলের ভরটা বুলেটের থেকে অনেক বেশি ভারী হয়, বুলেটটা খুব হালকা হয়। তাহলে আমরা তো রাইফেল দিয়ে কোনো কিছু আঘাত করতে পারতাম, কিন্তু আমরা বুলেট দিয়ে কেন আঘাত করছি? কারণ বুলেটের ভর খুব কম হলেও বেগ এতটাই বেশি হয়, হয় না? বুলেটের বেগ যদি স্মল v হয় এবং রাইফেলের বেগ যদি ক্যাপিটাল V হয়, তাহলে সেক্ষেত্রে কিন্তু স্মল vটা ভেরি মাচ গ্রেটার দেন ক্যাপিটাল V হচ্ছে। সেই কারণে কিন্তু আমরা দেখতে পাই যে বস্তুটার ভর কম হলেও বেগ যেহেতু খুব তীব্র, তার প্রভাবটাও কিন্তু বেশি হচ্ছে। তাহলে এখান থেকে আমরা বলতে পারবো যে যার ভরবেগ যত বেশি হবে, তার প্রভাবটাও ততই বেশি হবে। যেমন ধরে নাও আমার দিকে একটা ট্রাক গতিশীল, ট্রাকের বেগ, ধরে নাও আমার দিকে একটা 500 কেজি ট্রাক গতিশীল, যার বেগ হচ্ছে 2 মিটার পার সেকেন্ড। তাহলে তার গতীয় অবস্থা কত? বলে তার গতীয় অবস্থা তার ভরবেগ, মানে 500 ইনটু 2 মানে 1000 কেজি মিটার পার সেকেন্ড। এবং আমার দিকে হচ্ছে একটা সাইকেল গতিশীল, যার ওজন হচ্ছে 50 কেজি,
এবং যার বেগ হয়তো 60 মিটার পার সেকেন্ড। তাহলে এর গতি অবস্থা কি সাইকেলটা 50 × 60 সমান কেজি মিটার পার সেকেন্ড। দেখো তাহলে আমরা কি দেখতে পাচ্ছি যে ট্রাকের ভর অনেক বেশি হলেও গতীয় অবস্থা কিন্তু সাইকেলের বেশি, কারণ দেখতে হবে যে আমরা ভর বা বেগের উপরে হচ্ছে গতীয় অবস্থা নির্ভর করছে ভর এবং বেগের গুণফলের উপরে। এই রাশিটাকে আমরা বলছি ভরবেগ। এখন যে বস্তুর ভরবেগ যত বেশি হবে সেই বস্তুর গতীয় অবস্থা বেশি হবে। এর কিন্তু আরেকটা অর্থ আছে যে যার গতীয় অবস্থা বেশি হবে তাকে স্থিতিশীল করতে কিন্তু আমাকে বেশি পরিমাণ বল প্রয়োগ করতে হবে। তাহলে আমরা কি বলতে পারি যে বস্তুর গতীয় অবস্থা বেশি তার গতীয় অবস্থার পরিবর্তন করতে কিন্তু বাহ্যিক বলটা বেশি প্রয়োগ করতে হবে। তাহলে আমরা এখন পড়লাম হচ্ছে বস্তুর ভরবেগ, যাকে আমরা বলছি মূলত বস্তুর রৈখিক ভরবেগ। এখন এই রৈখিক ভরবেগের ক্ষেত্রে আমরা কিছু রাশি নির্ণয় করব, যেমন আমরা রৈখিক ভরবেগের বিভিন্ন একক, রৈখিক ভরবেগের মাত্রা এখন আমরা নির্ণয় করব। আমরা রৈখিক ভরবেগের রাশিমালা পেয়েছিলাম P = m। এখন দেখি এর মাত্রা কি হবে। তাহলে P এর মাত্রা সমান m × v এর মাত্রা, মানে m এর মাত্রা × v এর মাত্রা, ভরের মাত্রা m, বেগ হচ্ছে lt ইনভার্স, দেখি দাঁড়ালো ml e⁻⁻1। এটা হচ্ছে ভরবেগের মাত্রা। এবার আমরা যেটা দেখব যে এককটা কি হবে। আমরা প্রথমে সিজিএস পদ্ধতি নিয়ে আলোচনা করি। তাহলে P এর একক, ভরের একক কি গ্রাম, বেগের একক সেন্টিমিটার পার সেকেন্ড। ঠিক একইভাবে এসআই পদ্ধতি যদি নিই তাহলে P এর একক ভরের জন্য কেজি, বেগের জন্য মিটার পার সেকেন্ড। এখন এদের সম্পর্ক কি হতে পারে, তাহলে আমরা এই রাশিগুলোর মধ্যে সম্পর্ক নির্ধারণ করব। 1 কেজি মিটার পার সেকেন্ড মানে 1 কেজি × 1 মিটার বাই 1 সেকেন্ড। 1 কেজি মানে 10⁻³ গ্রাম, 1 মিটার মানে 10⁻² সেন্টিমিটার, আর 1 সেকেন্ড তো 1 সেকেন্ড থাকলো, তাই কি দাঁড়ালো 10⁵ গ্রাম সেন্টিমিটার পার সেকেন্ড। তাহলে আমরা ভরবেগের মাত্রা এবং একক এবং সেই এককটার মধ্যে সম্পর্ক নির্ধারণ করতে পারলাম। এরপরে আমরা আসবো হচ্ছে জাড্য। তাহলে এখন আমরা আলোচনা করব জাড্য নিয়ে। দেখো জাড্য যদি বলি তাহলে জাড্য হচ্ছে জড়তাকেও বোঝায়। জড়তা বলতে বোঝাচ্ছে নিজ অবস্থায় থাকার প্রবণতা। আমরা দেখেছিলাম যে সাধারণত পদার্থ দুভাবে দু অবস্থায় থাকতে পারে, একটা স্থির অবস্থায়, একটা গতিশীল অবস্থায়। সেই কারণে জাড্য দু প্রকার, একটা হচ্ছে স্থিতিজাড্য আর একটা হচ্ছে গতিজাড্য। এবার ধরে নাও একটি বস্তুর ভর হচ্ছে m, বেগ 0, তাহলে ভরবেগ সেটা 0। তাই যখনই কোনো বস্তুর রৈখিক ভরবেগটা 0 হচ্ছে তখনই আমরা তাকে বলছি স্থিতিজাড্য। অর্থাৎ কোনো বস্তুর নিজ স্থির অবস্থায় থাকার যে প্রবণতা বা কোনো স্থির বস্তুর নিজের যে স্থিতিশীল অবস্থা সেই স্থির অবস্থায় থাকার যে প্রবণতা তাকে আমরা বলছি তার স্থিতিজাড্য। এই স্থিতিজাড্য পরিমাপ কিন্তু তার ভরবেগের পরিমাপের সঙ্গে, ভরবেগের মান 0 হওয়ার সঙ্গে সম্পর্কিত। যদি কারোর ভরবেগ 0 হয় তাহলে সে স্থিতিজাড্যে আছে। এখন গতিজাড্য বলতে কি বোঝায়, কোনো গতিশীল বস্তুর নিজস্ব গতিশীল অবস্থায় একই অভিমুখে একই মানে গতিশীল অবস্থায় থাকার যে প্রবণতা তাকে আমরা বলছি
গতিজাত্য। তার মানে কোনো গতিশীল বস্তুর একই বেগে একই সরলরেখা বরাবর গতিশীল থাকার যে প্রবণতা তাকে আমরা বলছি তার গতিজাত্য। এখন এই গতিশীল অবস্থা থাকার প্রবণতা নির্ভর করতে তার রৈখিক ভরবেগের উপর। যদি কোনো বস্তুর বেগ বা ভর বেশি হয় তাহলে তার হচ্ছে রৈখিক ভরবেগটা বেশি হবে, তার জন্য তার রৈখিক গতিজাত্য বা স্বাভাবিকভাবে গতিজাত্য বেশি হবে। অর্থাৎ তাকে স্থির অবস্থায় আনতে গেলে কিন্তু বাহ্যিক প্রভাবটা বেশি প্রয়োগ করতে হবে। তাহলে ধরে নাও একটি বস্তুর ভর m, বেগ m1 ভর আর বেগ হচ্ছে v1, তাহলে ভরবেগ কত? তাহলে ভরবেগ হচ্ছে m1 v1। অপর কোন একটি বস্তু আছে, ভর হচ্ছে m2, বেগ হচ্ছে v2, তাহলে ভরবেগ হচ্ছে m2 v2। তাহলে যদি m1 v1 টা গ্রেটার দেন m2 v2 হয়, তাহলে আমরা কি বলতে পারবো? প্রথম বস্তুর গতীয় অবস্থা বেশি বা প্রথম বস্তুর গতিজাত্য বেশি, অর্থাৎ তাকে স্থির করতে আমাকে বেশি বাহ্যিক প্রভাব প্রয়োগ করতে হবে। কিন্তু যদি m1 v1 এর তুলনায় m2 v2 বড় হয়, তাহলে কিন্তু দ্বিতীয় বস্তুর গতীয় অবস্থা বা গতিজাত্য বেশি হবে। ঠিক একইভাবে যদি দেখা যায় m1 v1 এবং m2 v2 গুণফলটা দুটো উভয় পক্ষের সমান, অর্থাৎ m1 v1 এবং m2 v2 সমান, তাই দুটো ভিন্ন ভিন্ন ভর এবং ভিন্ন ভিন্ন বেগে গতিশীল বস্তু হতে পারে, কিন্তু তাদের গতীয় অবস্থা কিন্তু অভিন্ন। তাহলে এখান থেকে আমরা পেয়ে গেলাম গতিজাত্য এবং স্থিতিজাত্য। এখন আমরা আমাদের মূল আলোচনা মানে বল, সেই বল নিয়ে একটু আলোচনা করছি। ধরে নাও আমার দিকে কোন একটি বল আমার দিকে গতিশীল, আমি কি করলাম? একটি ব্যাট দিয়ে সেই বলকে আঘাত করলাম এবং এর ফলে সেই বলটা বিপরীত দিকে গতিশীল হয়ে গেল। তাহলে আমি যখন কোনো ব্যাট দিয়ে বা কোনো কিছু দিয়ে এই বলটাকে আঘাত করলাম যে আমার দিকে গতিশীল ছিল, তখন সে কি হলো? সে তখন বিপরীত দিকে গতিশীল হয়ে গেল। বা এটাও হতে পারে যে ধরে নাও কেউ একজন সাইকেল নিয়ে আমার দিকে আসছিল, আমার সাথে তার ধাক্কা লাগতে পারে, আমি কি করলাম? তার বিরুদ্ধে একটা বল করছে, তাকে আমি কি করলাম? আটকে দিলাম। সে যখন আমার দিকে গতিশীল হচ্ছিল, আমি করলাম তাকে একটু আটকে দিলাম যাতে সে আমাকে ধাক্কা মারতে না পারে। আমি যখন তাকে বাধা দিলাম, সেই বাধার প্রভাবে তার বেগটা কমে গেল এবং সে হয়তো কিছুক্ষণ পর থেমে গেল। বা এটাও হতে পারে যে আমার সামনে একটা স্থির বস্তু আছে, এই ধরনের একটা স্থির বস্তু আছে, আমি করলাম এর উপরে একটা বল প্রয়োগ করলাম, তাহলে কি হলো? এই বস্তুটা গতিশীল হয়ে গেল। এই যে স্থির বস্তু, বল প্রয়োগ করলাম, গতিশীল হয়ে গেল। বা দেখো এই যে একটা বস্তু গতিশীল ছিল, তারপর একটা বল প্রয়োগ করলাম, থেমে গেল। তাহলে বল বলতে কি বোঝায়? তাহলে বল কিন্তু আমি বস্তুর ভিতর থেকে প্রয়োগ করছি, এই যে বস্তু তাকে বাইরে থেকে বল প্রয়োগ করছি, দেখো বাইরে থেকে বল প্রয়োগ করছি। তাহলে যদি বলা হয় বল কাকে বলে, তাহলে আমরা বলবো কোন বস্তুর উপরে যে বাহ্যিক প্রভাব প্রয়োগ করা হলে কোন স্থির বস্তু গতিশীল বা কোন গতিশীল বস্তু স্থির হতে পারে, বা কোন বস্তুর গতীয় বা স্থিতীয় অবস্থার পরিবর্তন হতে পারে। গতীয় বা স্থিতীয় অবস্থার পরিবর্তন বলতে কি? কোন স্থির বস্তুকে গতিশীল করা বলতে বোঝায় স্থিতীয় অবস্থার পরিবর্তন, বা কোনো গতিশীল বস্তুর অবস্থা বা কোনো গতিশীল বস্তুকে স্থির করাকে বলা হয় তার গতীয় অবস্থার পরিবর্তন। বা এটাও হতে পারে যে কোনো একটা গতিশীল বস্তু ছিল, তার বেগ ধরুন কিছু একটা ছিল, আমি তার বেগের অভিমুখে যদি হচ্ছে বাহ্যিক প্রভাবটা প্রয়োগ করি বা বল প্রয়োগ করি, তাহলে কি হবে? তার বেগ বেড়ে যাবে। মানে আমার সামনে দিকেও একটা বন্ধু সাইকেল নিয়ে যাচ্ছে, আমি পিছন থেকে ধাক্কা দিলাম, কি হবে? সাইকেলের বেগটা বেড়ে যাবে। তাহলে এক্ষেত্রেও কিন্তু বেগের পরিবর্তন হয়, তার ভর বেগের পরিবর্তন হলো বা গতীয় অবস্থার পরিবর্তন হলো। বা আমার দিকে যখন কেউ আসছিল, তখন যদি তাকে আমি আটকে দিই, তখন তার বেগটা হ্রাস পাবে। সেক্ষেত্রে কিন্তু তার বেগ হ্রাস পাওয়া মানে ভরবেগ হ্রাস পাওয়া এবং তার গতীয় অবস্থা কিন্তু হ্রাস পেয়ে গেল। তার মানে আমি কি বলতে যাচ্ছি? যে কোনো বস্তুর উপরে যদি আমি বল প্রয়োগ করি, মানে কোনো বস্তুর উপরে যদি বাইরে থেকে বল প্রয়োগ করা হয়, সেই গতিশীল বস্তুটা স্থির হতে পারে, বা সেই স্থির বস্তুটা গতিশীল হতে পারে, বা সেই গতিশীল বস্তুর বেগের তারতম্য ঘটতে পারে, বা সেই গতিশীল বস্তুর গতির অভিমুখ পরিবর্তন হতে পারে। বা কিছু কিছু ক্ষেত্রে দেখা যায় কোনো বস্তুর উপরে যদি বল প্রয়োগ করা হয়, তাহলে বস্তুর আকার বা আকৃতির পরিবর্তন হয় বা পরিবর্তনের চেষ্টা করা হতে পারে। তাহলে এই যে বাহ্যিক প্রভাবে দ্বারা এই সবকিছু সম্ভব, তাকে আমরা কিন্তু বলছি বল। তাহলে যদি প্রশ্ন করে যে বল কাকে বলে, তাহলে আমরা বলবো বল হচ্ছে একটা বাহ্যিক প্রভাব যার সাহায্যে
কোনো স্থির বস্তুকে গতিশীল, কোনো গতিশীল বস্তুকে স্থির, বা কোনো বস্তুর গতিবেগের তারতম্য ঘটানো, বা কোনো বস্তুর গতীয় অবস্থার বা স্থিতীয় অবস্থার তারতম্য ঘটানো যায়, বা কোনো বস্তুর আকার, আকৃতি, আয়তন এগুলোর পরিবর্তন করা যায় বা পরিবর্তনের চেষ্টা করা হয়, তাকে আমরা বলছি বল। তাহলে এই যখনই বলা হচ্ছে বল, তাহলে বলের পরিমাপটা কিভাবে করব? তাহলে বল সম্পর্কে আমরা প্রাথমিক ধারণা কি করে নেব? তো এক্ষেত্রে নিউটন তিনি একটি সূত্র দিয়েছেন। তাহলে আমরা এখন সেই সূত্র সম্পর্কে একটু আলোচনা করে নিই। নিউটনের তিনটি গতিসূত্র রয়েছে। প্রথম গতিসূত্র, দ্বিতীয় গতিসূত্র এবং তৃতীয় গতিসূত্র। এই তিনটি গতিসূত্রের মধ্যে আমরা দ্বিতীয় গতিসূত্রটাকে মেনলি আলোচনা করব, কারণ প্রথম এবং তৃতীয় গতিসূত্রটা শুধুমাত্র দ্বিতীয় গতিসূত্রের বিস্তৃতি মাত্র। আমরা তাহলে এখন মূলত আলোচনা করব দ্বিতীয় গতিসূত্র, এবং দ্বিতীয় গতিসূত্র থেকে আমরা প্রথম এবং তৃতীয় গতিসূত্র আলোচনা করে নেব। তাহলে দ্বিতীয় গতিসূত্র নিয়ে আলোচনা করা যায়। দ্বিতীয় গতিসূত্র বলছে কোনো বস্তুর রৈখিক ভরবেগের পরিবর্তনের হার বস্তুর উপর প্রযুক্ত বলের সঙ্গে সমানুপাতিক। আমি আবার বলছি, কোনো বস্তুর রৈখিক ভরবেগের পরিবর্তনের হার বস্তুর উপরে ক্রিয়াশীল বল বা বাহ্যিক বলের সঙ্গে সমানুপাতিক, এবং বল যেদিকে ক্রিয়াশীল হয় ভরবেগের পরিবর্তনও সেই দিকেই ঘটে। আমি আবার বলছি, কোনো বস্তুর ওপর বা কোনো বস্তুর রৈখিক ভরবেগের পরিবর্তনের হার, মানে রৈখিক ভরবেগে যদি পরিবর্তন হয়, সেই পরিবর্তনটা দ্রুত হচ্ছে না ধীর গতিতে হচ্ছে, সেই পরিবর্তনের যে হার, সেই পরিবর্তনের হারটা নির্ভর করছে বাহ্যিক বলের উপরে। অর্থাৎ যদি বাহ্যিক বল কম হয় তাহলে রৈখিক পরিবর্তনের হার, রৈখিক ভরবেগের পরিবর্তনের হার কম হবে, এবং যদি বাহ্যিক বল বেশি হয় তবে রৈখিক ভরবেগের পরিবর্তনের হারও বেশি হবে। আর কি বলছে, যে যেদিকে আমি বল প্রয়োগ করব ভরবেগের পরিবর্তন ঠিক সেই দিকেই হবে। তাহলে এবার এই সূত্রটাকে প্রথমে আমরা একটু ব্যাখ্যা করে নিই। ধরে নাও একটি বস্তু আছে, যে বস্তুর ভর m এবং যে u প্রাথমিক বেগ সহ গতিশীল ছিল। তাহলে একটি বস্তু যার ভর হচ্ছে m, যার প্রাথমিক বেগ হচ্ছে u, তাহলে এর ভরবেগ কত? mu। তাহলে একদম শুরুতে যখন বস্তুটা প্রাথমিক অবস্থায় আছে, অর্থাৎ যখন সময়ের মানটা 0, অর্থাৎ যখন আমি দেখতে শুরু করলাম ঠিক সেই মুহূর্তে ওর ভর m, বেগ u, তার মানে ভরবেগ mu, তার মানে গতীয় অবস্থা হচ্ছে mu। এখন কি করলাম, এর উপরে আমি একটা বল প্রয়োগ করলাম। এই বাহ্যিক বল যদি F হয়, তাহলে এই বাহ্যিক বলের প্রভাবে কি হবে, এই বস্তুর গতীয় অবস্থাটা পরিবর্তিত হবে। তাহলে এই বস্তু হয়তো কিছুক্ষণ পরে এখানে আসবে, যখন এর ভর m এবং বেগটা v হয়ে যাবে, এবং এক্ষেত্রে ভরবেগটা হবে mv, এবং এই সময়টা হচ্ছে t এর মানটা t। তার মানে এই যে ভরবেগটা যে পরিবর্তন হলো, mu থেকে mv হলো, এই পরিবর্তন হতে সময়টা 0 থেকে t অবধি, মানে মোট t সময় নিয়েছে। তাহলে আমরা কি বলতে পারি, প্রাথমিক ভরবেগ mu, অন্তিম ভরবেগ mv, সময় t। তাহলে আমরা কি পেলাম, আমরা পেলাম প্রাথমিক ভরবেগ, আমরা পেলাম অন্তিম ভরবেগ, এবং আমরা পেলাম সময় t। তাহলে এক্ষেত্রে ভরবেগটা এক নেই। যদি mu টা নট ইকুয়াল টু mv হয়, তাহলে আমরা কি বলতে পারবো, ভরবেগের পরিবর্তন হয়েছে। তার মানে ভরবেগের পরিবর্তন হওয়ার অর্থই হচ্ছে গতীয় অবস্থার পরিবর্তন। তাহলে এই যে ক্ষেত্রে
অবস্থার পরিবর্তন সমান সমান ভরবেগের পরিবর্তন। সেই পরিবর্তনের মানটা তো পরিবর্তন বলতে আমরা বুঝি ফাইনাল মাইনাস ইনিশিয়াল, মানে অন্তিম মান মাইনাস প্রাথমিক মান, মানে এমভি মাইনাস এমইউ। তাহলে এই পরিবর্তনটা কত সময় হয়েছে? টি সময় হয়েছে। তাহলে আমরা কি বলতে পারি? টি সময়ে ভরবেগের পরিবর্তন এমভি মাইনাস এমইউ। তাহলে প্রতি একক সময় ভরবেগের পরিবর্তন কত হলো? এমভি মাইনাস এমইউ বাই টি। তাহলে এই যে প্রতি একক সময় ভরবেগের পরিবর্তন, একেই বলা হয় সময়ের সাপেক্ষে ভরবেগের পরিবর্তনের এমভি মাইনাস এমইউ বাই টি। তাহলে নিউটনের দ্বিতীয় গতির সূত্র কি বলছে? বল, কোন বস্তুর উপরে ক্রিয়াশীল বল এবং ভরবেগের পরিবর্তনের হার সমানুপাতিক। আমি আবার সূত্রটা বলছি, তাই তোমরা মিলে নিতে পারবে। বলছি কোন বস্তুর রৈখিক ভরবেগের পরিবর্তনের হার বস্তুর উপরে ক্রিয়াশীল বলের সঙ্গে সমানুপাতিক, এবং বল যেদিকে ক্রিয়াশীল হবে ভরবেগের পরিবর্তন সেই দিকে ঘটবে। দ্বিতীয় পার্টটা পূর্ণ করি। যেহেতু বলটা আমি এই বরাবর মানে বেগের অভিমুখে প্রয়োগ করেছি, সেই জন্য কিন্তু বেগটা পরিবর্তন হয়েছে, মানে বেগ বৃদ্ধি পেয়ে গেছে। কোন দিকে পেয়েছে? যেদিকে বল প্রয়োগ করেছে। তার মানে কিন্তু এখন সেই বস্তুটা এই বরাবর গতিশীল হচ্ছে। সেই জন্যই আমাদের বলছে যে বস্তুর রৈখিক ভরবেগের পরিবর্তন সেই দিকেই ঘটবে, বা পরিবর্তনের হার সেদিকেই হবে যেদিকে বাহ্যিক বল ক্রিয়া করবে। আমি আবার সূত্রটা বলছি, কোন বস্তুর রৈখিক ভরবেগের পরিবর্তনের হার বস্তুর উপর ক্রিয়াশীল বলের সঙ্গে সমানুপাতিক, এবং বল যেদিকে ক্রিয়াশীল হবে ভরবেগের পরিবর্তনও সেই দিকেই ঘটবে। দেখো বল দিকে ক্রিয়া করেছে, ভরবেগের পরিবর্তন সেই বরাবরই ঘটেছে। এখন যদি আমি বলটা এই বরাবর প্রয়োগ না করে বিপরীত দিকে করতাম, তাহলে কি হতো? ধীরে ধীরে বেগ হ্রাস পেত। এই যে বেগ হ্রাস পাওয়ার জন্য কিন্তু দেখো তখন সে কি হতো? এই বলের প্রভাবের সাথে এইদিকে গতিশীল হতো, বা এইদিকেই হয়তো গতিশীল হতো, কিন্তু সেক্ষেত্রে ধীরে ধীরে বেগটা হ্রাস পেত। তার মানে ভরবেগের পরিবর্তন কিন্তু এইদিকে হতো না, বিপরীত দিকে। ভরবেগ হ্রাস পাচ্ছে মানে পরিবর্তনটা বিপরীত দিকে হচ্ছে, কারণ তখন এই বলটা কিন্তু এই দিক থেকে প্রয়োগ করেছি। অর্থাৎ যেদিকে আমি বল প্রয়োগ করব ভরবেগের পরিবর্তন সেই দিকেই হবে। দেখো আমি অন্যটা এক্সাম্পল নিচ্ছি। যে পেনটা আছে, স্থির আছে, এর উপরে যখন আমি বল প্রয়োগ করলাম গতিশীল হলো। এই যে বল প্রয়োগ করলাম গতিশীল হলো। কোন দিকে গতিশীল হলো? যেদিকে আমি বল প্রয়োগ করছি সেই দিকেই কিন্তু গতিশীল হলো। আমি যদি এই বরাবর বল প্রয়োগ করতাম, দেখো আমি যদি এই বরাবর বল প্রয়োগ করতাম, তাহলে কিন্তু সে কিন্তু এই দিকে চলে আসতো। তার মানে কি? যেদিকে কোনো বস্তুর উপরে বল প্রয়োগ করব রৈখিক ভরবেগের পরিবর্তনও ঠিক সেই দিকেই হবে, সেই অভিমুখেই হবে। এটাই হচ্ছে নিউটনের দ্বিতীয় গতির সূত্র। তার মানে F সমানুপাতিক mv মাইনাস mu বাই t। তাহলে নিউটনের দ্বিতীয় গতিসূত্রের মূল বক্তব্যই হচ্ছে F সমানুপাতিক mv মাইনাস mu বাই t। দেখো সমানুপাতটাকে যখন আমরা সমান করবো তখন এটা ধ্রুবক আসে। তাহলে চলে আসলো F সমান সমান ধ্রুবক ইনটু mv মাইনাস mu বাই t। এবার আমরা এই ধ্রুবকটা নিয়ে একটু আলোচনা করি। দেখো আমরা একটু আগে পেলাম F সমান সমান ধ্রুবক ইনটু mv মাইনাস mu বাই t। তাহলে F সমান সমান k mv মাইনাস mu বাই t। এবার কি দেখা হয়েছে যে এক্সপেরিমেন্ট যখন করা হচ্ছে, যখন আমরা এক্সপেরিমেন্ট করছি তখন আমরা নির্দিষ্ট m v u t বা f নিয়ে যখন কাজ করছি তখন দেখা যাচ্ছে যে k এর মানটা দাঁড়াচ্ছে 1। তাহলে আমি যখন পরীক্ষা নিরীক্ষা করছি তখন আমি পেয়ে যাচ্ছি যে k এর মানটা 1, এবং কি হচ্ছে? এককহীন মাত্রাহীন।
এবং এর মান হচ্ছে একক। তাহলে এই ধরনের একটা ধ্রুবক। তাহলে সেই বিষয়টা যদি আমি কনসিডার করি তাহলে আমি পেয়ে যাচ্ছি F ইকুয়াল টু mv মাইনাস mu বাই টি। তাহলে নিউটনের দ্বিতীয় গতিসূত্রে আমরা পড়েছিলাম কোন বস্তুর রৈখিক ভরবেগের পরিবর্তনের হার বস্তুর উপর ক্রিয়াশীল বাহ্যিক বলের সঙ্গে সমানুপাতিক এবং বল যেদিকে ক্রিয়া করবে রৈখিক ভরবেগের পরিবর্তন সেই দিকেই ঘটবে। এই যে বক্তব্যটা ছিল সেই বক্তব্যে যখন এক্সপেরিমেন্টালি k ইকুয়াল টু 1 মানে ধ্রুবকটার মান 1 হয়ে গেল তখন সূত্রটাকে আমি একটু হলেও মডিফাই করতে পারি, যেটা হয়তো বইয়ে পাবে না, কিন্তু যেটা আমি মনে রাখি সেটা হচ্ছে কোন বস্তুর রৈখিক ভরবেগের পরিবর্তনের হার বস্তুর উপর ক্রিয়াশীল বলের সঙ্গে সমান হবে। আমরা সমানুপাতিক বলছিলাম কিন্তু আমি পেয়ে গেলাম সমান। তাই কি বলছে, কোন বস্তুর রৈখিক ভরবেগের পরিবর্তনের হার বস্তুর উপর ক্রিয়াশীল বলের সঙ্গে সমান হবে এবং বল যেদিকে ক্রিয়া করবে রৈখিক ভরবেগের পরিবর্তনও ঠিক সেই দিকেই ক্রিয়া করবে। এখন দেখো আমরা কি বলতে পারি, এই সূত্রের আরেকটু আমরা মডিফাই করতে পারি। আমরা পেয়ে যাচ্ছি F সমান সমান m কমন দিলে v মাইনাস u বাই টি। দেখো v মাইনাস u হচ্ছে বেগের পরিবর্তন আর টি হচ্ছে সময়। তাহলে সময়ের সাপেক্ষে বেগের পরিবর্তনের হার আমরা জেনেছিলাম যে v মাইনাস u বাই টি মানে তোমার হচ্ছে ত্বরণ a। তাহলে F ইকুয়াল টু পেয়ে গেলাম ma। তাহলে আমরা এখানে হচ্ছে বলের একটা রাশিমালা পেয়ে যাচ্ছি F ইকুয়াল টু ma। তাহলে যখনই কোনো বস্তুর উপরে আমি বল প্রয়োগ করব তখনই সেই বস্তুটার মধ্যে একটা ত্বরণের সৃষ্টি হবে এবং এক্ষেত্রে বস্তুর উপর ক্রিয়াশীল বলের মান এবং ত্বরণ পরস্পর সমানুপাতিক হবে। অর্থাৎ বলের মান অল্প হলে ত্বরণ অল্প হবে, বলের মান বেশি হলে ত্বরণ বেশি হবে। তাহলে এবার আমরা আলোচনা করব বলের একক নিয়ে। দেখো আমরা পেয়েছি F ইকুয়াল টু m। তাহলে F এর একক, তাহলে F এর একক কি হবে? ভরের আমরা প্রথমে নিচ্ছি হচ্ছে সিজিএস পদ্ধতি। তাহলে সিজিএস পদ্ধতিতে ভরের একক কি? গ্রাম। ত্বরণ হচ্ছে সেন্টিমিটার পার সেকেন্ড। তাহলে কি দ্বারা পার সেকেন্ড স্কয়ার। তাহলে কি পেয়ে গেলাম? গ্রাম সেন্টিমিটার পার সেকেন্ড স্কয়ার। এই এককটা একটা বিশেষ নাম আছে যাকে আমরা বলছি ডাইন। ঠিক একই ভাবে যদি আমরা এসআই পদ্ধতি নিই, সেই এসআই পদ্ধতিতে কি দাঁড়াচ্ছে? ভরের একক কেজি আর ত্বরণ হচ্ছে মিটার পার সেকেন্ড স্কয়ার, তাকে আমরা বলছি নিউটন। যেহেতু বিজ্ঞানীর নাম তাই বল হচ্ছে নিউটনের এনটা বড় হাতের। তাহলে আমরা পেয়ে যাচ্ছি 1 নিউটন মানে 1 কেজি মিটার পার সেকেন্ড স্কয়ার, মানে 1 কেজি ইনটু 1 মিটার বাই 1 সেকেন্ড স্কয়ার। 1 কেজি মানে 10 টু দি পাওয়ার 3 গ্রাম, 1 মিটার মানে 10 টু দি পাওয়ার 2 সেন্টিমিটার পার সেকেন্ড স্কয়ার। তাহলে কি দাঁড়াচ্ছে? 10 টু দি পাওয়ার 5 গ্রাম সেন্টিমিটার পার সেকেন্ড স্কয়ার, তাহলে 10 টু দি পাওয়ার 5 ডাইন। তাহলে আমরা পেয়ে গেলাম নিউটন এবং ডাইনের মধ্যে সম্পর্ক। এইবার আমরা নির্ণয় করব বলের মাত্রা। দেখো আমরা পেয়েছি F ইকুয়াল টু ma। তাহলে F এর মাত্রা মানেই হচ্ছে m এর মাত্রা। তাহলে m এর মাত্রা ইনটু a ত্বরণের মাত্রা। ত্বরণের বলের মাত্রা m, তাহলে হচ্ছে l টি টু দি পাওয়ার -2। তাহলে কি পেয়ে গেলাম? ml টি টু দি পাওয়ার -2। এটা হচ্ছে বলের মাত্রা। আমি এবার একটু আসি যে ভরবেগের একক। আমরা পড়েছিলাম একটু আগেই ভরবেগের এককের ক্ষেত্রে আমরা দেখেছিলাম ভরবেগের একক কি ছিল? ভরবেগের একক ছিল হচ্ছে k। আমি যদি বলি হচ্ছে আমরা যখন ভরবেগের একক নির্ণয় করছি তার সিজিএস পদ্ধতিতে ভরবেগের একক হচ্ছে গ্রাম সেন্টিমিটার পার সেকেন্ড। দেখো গ্রাম সেন্টিমিটার পার সেকেন্ড স্কয়ারকে ডাইন বলছি, তাহলে এইকে আমি লিখতে পারতাম গ্রাম সেন্টিমিটার পার সেকেন্ড বা গ্রাম সেন্টিমিটার পার সেকেন্ড স্কয়ার ইনটু সেকেন্ড। তাহলে গ্রাম সেন্টিমিটার পার সেকেন্ড স্কয়ার মানে ডাইন সেকেন্ড। তাহলে ভরবেগের সিজিএস একক কিন্তু
ডাইন সেকেন্ড আমরা লিখতে পারি। ঠিক একইভাবে আমরা যদি হচ্ছে এসআই পদ্ধতি নিতাম তাহলে কি হতো, কেজি মিটার পার সেকেন্ড, তাকে আমরা লিখতে পারতাম কেজি মিটার বাই সেকেন্ড, বা উপরে এবং নিচে সেকেন্ড দিয়ে গুণ করলাম, লিখে দাঁড়ালো কেজি মিটার পার সেকেন্ড স্কয়ার ইনটু সেকেন্ড, তাহলে নিউটন সেকেন্ড। তাহলে ভরবেগের সিজিএস এবং এসআই এককগুলো কিন্তু ডাই এবং নিউটনের সাহায্যে তাকে মানে বলের একককে সময়ের একক দিয়ে আমরা গুণ করেও কিন্তু প্রকাশ করতে পারি।